রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে শনাক্তের জন্য ১১৪ জন জুলাই যোদ্ধার মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ গোপন বৈঠকের মাধ্যমে কি পরিকল্পনা নিয়েছে সেটা তদন্ত শেষে বলা যাবে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাভিদ নেওয়াজ। রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি বলেন, গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার চাইলে মরদেহ তাদের ইচ্ছেমতো জায়গায় কবর দিতে পারবে। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে। দেশকে অস্থিতিশীল করতে যেই জড়িত থাকুক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাভিদ নেওয়াজ, ২১ টেলিভিশন, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় এই বার্তা। আর জুলাই ঘোষণাপত্রকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের পটভূমি সহ দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ২৬ দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র বর্ষপূর্তিতেই ঘোষণা হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করা হয়েছে দিনক্ষণ। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ শোভাযাত্রা শেষে জুলাই ঘোষণাপত্রকে গণঅভ্যুত্থানের দালিলিক প্রমাণ হিসেবে আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমাদের যে জুলাই যে গণঅভ্যুত্থান ঘটেছিল, সেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট এবং যে আকাঙ্ক্ষা, ঠিক ওই সময়ে ৫ আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ হবে বলে জানান উপদেষ্টা। কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়নি, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। সেটা আমি মনে করি যে সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে ৫ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে দলটি বলছে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে নির্বাচন। মনোয়ার হোসেনের রিপোর্টে জানাচ্ছেন আসিফ সুমিত। রাজধানীতে দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন। এতে তুলে ধরা হয় রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করতে যাওয়া দলের জুলাই ঘোষণাপত্রের বিভিন্ন দিক। আপনারা জানেন যে আমরা সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন বাংলাদেশের লড়াই এখনো চালিয়ে যেতে হচ্ছে। জানানো হয় রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শেষ হবে দেশ গড়তে জুলাই পদযাত্রা। ঐক্যমত্য কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত্য কমিশনের যেই প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে, আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন, যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলেনি। বাংলাদেশের ইস্তেহারের রূপরেখা হবে জুলাই সনদ, যার ভিত্তিতে আগামীতে পরিচালিত হবে বাংলাদেশ, জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এনসিপি। বিকাল ৪টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা। ১ জুলাই থেকে
গণতন্ত্রে উত্তরণের পথ দীর্ঘ হলে জনগণ আবার জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর যারা নতুন নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মফির রহমানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শিরোনামে কথোকতার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, রক্তাক্ত জুলাইকে সরকার ধারণ করতে পারেনি। একই সাথে তারা মার্কিন শুল্ক চুক্তি প্রকাশেরও দাবি করেন। সাধারণ ছাত্র জনতা নাগরিকদের অবদান সেটা ভুলে গিয়ে যদি আমরা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনের রোডম্যাপ নিয়ে কোন রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে। এই শুল্ক কমানোর পিছনে কি রাজনীতি কাজ করেছে, নিশ্চয়ই এই রহস্যটা উন্মোচন করবেন। তথ্যগুলো মানুষের কাছে আপনারা সেখানে এটাকে আপনারা নিয়ে আসবেন। কথোকতায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, মানসিকতার পরিবর্তন না হলে সংবিধান পরিবর্তন করে কোনো কাজে আসবে না। কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জেগে উঠবে। এদিকে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করেছে। সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতই ফিরে যেতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে এগিয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 8:30টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুরু হওয়া এই অস্ত্রোপচার চলে প্রায় 5 ঘন্টা। ওনার অপারেশনটা ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। 2 নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া দিয়ে আমার ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার বৈঠকের পর বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে 20% করেছে মার্কিন প্রশাসন। চুক্তির আওতায় বাংলাদেশ নির্দিষ্ট কিছু মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী নয়, বরং দুই দেশের মাঝে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। এছাড়া বোয়িং কেনা এই চুক্তির আওতায় নয় বলেও জানান বাংলাদেশের প্রতিনিধিরা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। গত এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে উচ্চ শুল্ক হার নির্ধারণ করে মার্কিন প্রশাসন এবং শুল্ক কমানোর বিষয়ে আলোচনার জন্য বেঁধে দেওয়া হয় সময়সীমা। বাংলাদেশের উপর আরোপিত মার্কিন শুল্ক হার 35% থেকে কমিয়ে আনতে কয়েক দফা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সাথে বৈঠক করে বাংলাদেশ। চুক্তির আওতায় বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে সম্মত হয় বাংলাদেশ। এরই ফলে বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে আনে ওয়াশিংটন। চুক্তিটি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করেনি অন্তর্বর্তী সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতেই গম, তুলা ও সয়াবিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য। তো এখানে দেশের স্বার্থ
বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি না। জ্বালানি পণ্য এবং কৃষি পণ্য এর উপরে নির্ভর করে আমরা চেষ্টা করেছি যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমানের অর্ডার করেছে। তবে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দাবি করেন বোয়িং এই চুক্তির আওতাধীন নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান খাত উন্নয়নে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমাদের 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করে, অথচ এবং এটা আমাদের জন্য একটা বিশাল মার্কেট। আমরা সেই মার্কেটটাকে পরিপূর্ণভাবে এক্সপ্লয়েট করতে পারছি না। বিদেশি বিমানগুলো তারা ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে। আপনি যদি ফ্লিট না বাড়ান তাহলে পরে আপনার পক্ষে এই যাত্রীদের সার্ভিসের অধিক পরিমাণ যাত্রীর সার্ভিস আপনি দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সাথে শুধু বাংলাদেশ নয়, শুল্ক কমাতে বিভিন্ন দেশ নিয়েছে বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট পদক্ষেপ। নাইম আহমেদ, 21 টেলিভিশন। সমুদ্রে নিম্নচাপ আর আমাবস্যার প্রভাবে পটুয়াখালীর লোহলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্স ও রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে নতুন করে বেড়িবাঁধ ভেঙে ইদ্রাকপুর, কাকড়াবুনিয়া, দক্ষিণ লোহালিয়া, নাজিরপুর সহ অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। বীজতলা তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এসব গ্রামের শত শত পরিবার। কোনো আশ্বাস নয়, এসব সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। আমাদের এখানে বেড়িবাঁধ ছুটে আমাদের দেশের ফসলাদি মাছ মানা সব ক্ষতি হয়ে গেছে। আমরা কৃষকরা খুব অসহায় আছি। বাড়ি ঘর সব তলাই গেছে, মাছ যেমন যা ছিল সব বেশি লই গেছে স্রোতে। নাও পারি কোনখানে নামতে, নাও পারি যাইতে কোনখানে আমরা। এখন আমরা আমাদের আবেদন যে আমাদের এটা বেড়িবাঁধ ভাঙন রোধে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রতি বছরই যেখানে সমস্যা হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আমরা মেরামত করে থাকি। তো সম্প্রতি যে নিম্নচাপটি হয়েছে এর ফলে বিভিন্ন জায়গাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লোহালিয়াতে যে জায়গাটা ভেঙেছে, আপনারা যে জায়গার কথা বললেন, ওই জায়গাটা আমরা পানির চাপ বেশি থাকার কারণে কাজটা শুরু করতে পারি নাই, কিন্তু এখন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। খুব দ্রুতই ওখানে কাজ বাস্তবায়ন শুরু হবে। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে দৌলতদিয়ার পাটুরিয়ার 7 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে অন্য জায়গায় চলে গেছে বেশ কিছু পরিবার। এছাড়া 2 ও 3 নম্বর ঘাটেও দেখা দিয়েছে ভাঙন। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। ক্ষতিগ্রস্তরা বলছেন অল্প কিছু বস্তা ফেলে ভাঙন রোধ করা যাবে না। এদিকে বিআইডব্লিউটিএ জানায় কোনো বাজেট না হয় বালুর বস্তা ডাম্পিং বন্ধ রয়েছে। তবে কয়েকদিনের মধ্যেই শুরু হবে বস্তা ফেলার কাজ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন টক অব দ্য কান্ট্রি। সারা দেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সংগঠিত করে গোপনে সেখানে নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের জেরা করে প্রাথমিকভাবে এমন তথ্যই পেয়েছেন গোয়েন্দারা। আর ট্রেনার সেনা কর্মকর্তা সাদিককে আটক করে তদন্ত শুরু হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন কৌশল রপ্ত করে নাশকতার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতে এমন প্রশিক্ষণ। এরশাদ আলীর ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। নগরীর বসুন্ধরা আবাসিক এলাকা ঘেঁষা কেবি কনভেনশন সেন্টার। জনবহুল এই এলাকায় গত 8 আগস্ট দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের 3 শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করে। উদ্দেশ্য নাশকতার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। সেজন্য এক সেনা কর্মকর্তা মেজর সাদিকের মাধ্যমে নাশকতার প্রশিক্ষণের তথ্যটিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে উঠে আসে। জানাজানি হলে ভাটারা থানায় মামলা হয়, গ্রেফতার করা হয় 22 জনকে। তাদেরকে শাহবাগ এলাকা দখলের নির্দেশনা দেয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠিত দলের
400-500 নেতাকর্মী এক জায়গা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, একটা খবর পাই আমরা, জানতে পারি আমরা 12 তারিখের দিকে জানতে পারি। তবে আমরা আমাদের সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দিলে আমরা এখানে 13 তারিখে মামলা রুজু করি। প্রশিক্ষক মেজর সাদিককে নিজেদের হেফাজতে জেরা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এরই মধ্যে তদন্ত আদালত গঠন করেছে সেনা সদর। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। এ বিষয়ে কথা বলতে গেলে কেবি কনভেনশনের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে এক কর্মচারী জানান সেদিনের কিছু তথ্য। মোবাইল নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ বলছে সাইবার মনিটরিং এর পাশাপাশি এমন কর্মকাণ্ডের উপর কড়া নজরদারি রয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর পেছনে দায়ী। অপরাধ বিশেষজ্ঞ বলছেন বিতাড়িত দল হিসেবে আওয়ামী লীগ নাশকতার আশ্রয় নিতে চাচ্ছে। পরাজিত শক্তি যখন এই অস্থিরতা করার চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ অনুযায়ী, তার তো নানা কেন্দ্রিক প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণ মানে কিভাবে এটি করবে, কোথায় করবে, কি উপকরণগুলো লাগবে, এজন্য তার তো এক ধরনের পরিস্থিতি বুঝে ওঠার বিষয় রয়েছে। এই ঘটনা ঘিরে কেবি কনভেনশন সেন্টারের গোপন বৈঠক এখন সাধারণ মানুষের আলোচনার খোরাক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 39 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে। সকাল 6:45 দেশটির সামরিক বিমান C-17 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশিরা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে 61 বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন 39 জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময়ে আরও 118 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।